প্রিয় দর্শক, আপনারা দেখছেন এটিএন বাংলার অপরাজয় বাংলাদেশ এবং ডাইনামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠান। আমরা এতক্ষণ ছিলাম গানে, এবারে যাব সাম্প্রতিক ভাবনা পর্বে। এই পর্বে উপস্থিত আছেন আমাদের দেশের বিশিষ্ট নারী নেত্রী, অপরাজয় বাংলাদেশের সম্মানিত নির্বাহী পরিচালক, বিশিষ্ট লেখক ও কবি, আমাদের সকলের প্রিয় ডক্টর ওয়াহিদা বানু। কথা বলছি তার সঙ্গে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। পার্শ্ববর্তী রাষ্ট্রের সঙ্গে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কে অনেক টানাপোড়েন চলছে। আবার আমরা জানি যে অন্তর্বর্তীকালীন সরকার নানা সংস্কার কর্মসূচি হাতে নিয়েছে। যে এই যে একটা টার্ময়েল অবস্থা, আমরা একটা অন্তর্বর্তীকালীন সময় যাচ্ছে, সেই সময়ে একজন নারী নেত্রী হিসাবে আপনি নারী ও শিশুর ভবিষ্যৎ কিভাবে দেখছেন? আমাদের ইন্টারিম গভর্নমেন্ট যে সংস্কার কমিটিগুলো গঠন করলো, প্রথমে আমি প্রতিবাদ জানাবো যে বাংলাদেশে 47% 47% হলো শিশু এবং যুব সমাজ। সে শিশু এবং যুব সমাজের জন্য কোনো কমিশন করা হয়নি। এটা হলো একটা বড় আমাদের জন্য প্রতিঘাত। তার কারণ হলো যে বৈষম্য বিরোধী যে আন্দোলন হলো, সেখানে ছাত্র জনতারা করেছে, বা ছাত্ররাই তো ফ্রন্টে ছিল। তো সে কারণে আমাদের চাওয়া ছিল যে একটা কমিশন হয়তো হবে, যে শিশুদের জন্য নিরাপত্তা, শিশুদের জন্য এডুকেশন, শিশুদের জন্য আপনার হেলথ কেয়ার সাপোর্ট, মানে অ্যাক্রস দ্য কান্ট্রি, অ্যাক্রস দ্য ইস্যু এটা হবে, এটা ইউথদেরকেও আসলে সাপোর্ট করবে। তো সে জায়গায় আমরা একটু আহত হয়েছি। তার কারণ হলো নারী ও শিশু বা মহিলা এবং শিশু যে মন্ত্রণালয় আছে, সেটা আসলে তথাকথিতভাবেই যে কাজগুলো করে, সেটা শুধুমাত্র নারীকেই কিন্তু হাইলাইট করা হয়। সেখানে শিশুদের ইস্যুটা বা যুব সমাজের ইস্যুটা কখনোই আসে না। তো সেটা একটা বিষয়। আর বর্তমানে আমরা যেটা দেখছি, আমার এটা ব্যক্তিগত মতামত, সেটা হলো যতগুলো কমিশন করা হলো, কমিশনগুলো যে কাজগুলো করছে, সেই কাজগুলো কি হবে সেটা আজকালে হবে না, সেটা কিন্তু ভবিষ্যতের জন্য আমরা একটা প্রস্তাব নিয়ে আসছি। যে প্রস্তাবগুলো রাজনৈতিক দলগুলো যদি একমত হয়, তারা যদি পাশ করে, তাদের যদি ঐক্যমত তৈরি হয়, তাহলে কমিশনের প্রস্তাবিত সুপারিশগুলো বাস্তবায়ন হবে। তো এটা হলো ভবিষ্যৎ ভাবনা। কিন্তু বর্তমানে যে বিষয়গুলো আমাদেরকে ভাবিয়ে তুলছে, দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি, মানুষে মানুষে বা আমাদের শিশুদের উপরে যে অত্যাচার, নির্যাতন যেগুলো চলছে, 3.5 মিলিয়ন শিশুরা নির্যাতনের শিকার হয়েছে, শুধুমাত্র এই ইউনিসেফের রিপোর্টে বলা হচ্ছে। অনেকগুলো জরিপ আসছে এ ব্যাপারে। তো সেই জায়গা থেকে আসলে এর ভিতরে এসে হঠাৎ করে আমাদের যে ধাক্কাটা দিল বাংলাদেশে, যে আমরা এখন দেখছি যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে আমাদের সম্পর্ক নিয়ে একটা টানাপোড়েন শুরু হয়ে গেছে। তো আমার বক্তব্য এটা যে বাংলাদেশ এবং ভারত আমরা প্রতিবেশী দেশ, এবং প্রতিবেশী দেশ হিসাবে আমাদের স্বাধীনতার পর থেকে কিন্তু যতগুলো চুক্তি স্বাক্ষরিত হলো, নিশ্চয়ই প্রত্যেকটা চুক্তির একটা লক্ষ্য আছে, উদ্দেশ্য আছে। সেই লক্ষ্য উদ্দেশ্যগুলো আমরা হাসিল করতে পেরেছি কি না, 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হলো যে যতগুলো চুক্তি আছে, সেই চুক্তিগুলোর পক্ষে কার পক্ষে গেল, সেটা বাংলাদেশের পক্ষে কতটুকু আসলো, ইন্ডিয়ার পক্ষে কতটুকু গেল, সেটাও আমাদেরকে দেখতে হবে। 3 নম্বর আমি যেটা বলবো, যদি কোনো চুক্তিতে বাংলাদেশ এবং ভারতের মধ্যে সামঞ্জস্য না থাকে, বৈষম্য থাকে, এবং ওই যে বলে না যে কাঠবিড়ালি মাছ খেয়ে গেল, যে তোমার ভাগটা তোমার ভাগ, আমার ভাগ আমার ভাগ, যাই ভাগ করি এটা আমার তাল গাছ, ওই হিসাবে আমরা যাব না। আমাদের দেশের মানুষ আসলে স্বাধীনতা যুদ্ধের সময়ও যেমন রক্ত দিয়েছে, এই জুলাই আগস্টের অভ্যুত্থানেও আমাদের ছাত্র জনতা রক্ত দিয়েছে, এবং তারা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে। সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য পৃথিবীর কোনো দেশ নাই আমাদেরকে বাধা দিতে পারে এবং বাধা হয়ে দাঁড়াতে পারে। অসাধারণ করে আপনি বললেন। আপনি সবসময় আপনার বক্তব্যে নারী এবং শিশুদের জন্য, বিশেষ করে শিশুদের জন্য একটা আলাদা মন্ত্রণালয় চেয়েছেন, এবং কিছুটা সাড়াও পেয়েছেন বলে আমি জানি। এখন কি অবস্থা? এখন আমি মনে করছি যে গভর্নমেন্ট এটা নিয়ে কথা বলছেন, যে একটা শিশুদের মন্ত্রণালয় যদিও না হয়, যদি একটা অধিদপ্তরের আসলে সমস্ত প্রস্তাবনা রেডি আছে, এটা সবসময় আমি বলি। এখন এটা সরকারের কি বলে ওটাকে, ওনাদের মোটিভেশনটা কতটুকু কাজ করে এর উপরে ডিপেন্ড করে। কেননা শিশুদের এজেন্ডাটা এমন, শিশুরা তো ভোটার নয়, ওদের তো ভোট কাউন্ট হবে না। আর অনেকে যেটা মনে করেন শিশুদের ইস্যুটাকে আসলে
23টা মন্ত্রণালয়তে ভাগ করে দেওয়া হয়। স্বাস্থ্য একদিকে, শিক্ষা একদিকে, রিক্রিয়েশন একদিকে, এভাবে ভাগ করে দেওয়া হয়। এবং নর্মালি আপনি যদি কোনো মিনিস্টারকে জিজ্ঞেস করেন অথবা কোনো উপদেষ্টাকে জিজ্ঞেস করেন, ওনারা বলবে না না না, শিশুদের বিষয় তো সমস্ত মন্ত্রণালয়ে আছে। সো আমরা ইংরেজিতে একটা কথা বলি না, যে এভরিবডিজ রেসপন্সিবিলিটি ইজ নোবডিজ রেসপন্সিবিলিটি। সো উই নিড এ মিনিস্ট্রি স্পেসিফিক্যালি ফর দ্য চিলড্রেন। কেন আমাদের শিশুরা শুধুমাত্র মেইন স্ট্রিমিংয়ে যারা আছে তারাই নয়, আমাদের চরে, আমাদের ক্ষুদ্র জনগোষ্ঠীতে, চিটাগং হিল ট্র্যাক্সে, বিভিন্ন সেট আপে, যে আমরা যেটাকে বলি হার্ড টু রিচ এরিয়াতে, সেখানে শিশুদেরকে আমরা এখনও রিচ করতে পারছি না। বর্তমান সময়ের জরিপে বলা হচ্ছে যে আমরা মাত্র 20% শিশুদের কাছে রিচ করতে পারছি। তো বাকি 80% শিশু বড় হবে না, তারা বাংলাদেশের নাগরিক হবে না, বাংলাদেশকে তারা কন্ট্রিবিউশন করবে না। তো তাদের লাইফ নিয়ে আমাদেরকে ভাবাটা এই মুহূর্তে জরুরি। স্বপ্নের কথা এক লাইনে বলবেন। আমি চাই বর্তমানের যে উপদেষ্টারা আছেন তারা শিশুদের নিয়ে ভাববেন এবং শিশুদের জন্য একটা মন্ত্রণালয় তৈরি করে দিয়ে, এস্টাবলিশ করে দিয়ে ওনারা পরবর্তী স্টেপ নেবেন। আমরা বিশ্বাস করি যে যদি কোনো সৎ প্রস্তাব হয়, শুভ প্রস্তাব হয় দেশের মানুষের জন্য, সেটা নিশ্চয়ই সরকার গ্রহণ করবে। অবশ্যই। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, এটিএন বাংলার দর্শকদের ধন্যবাদ। সুধী দর্শক, আপনারা দেখছেন এটিএন বাংলার অপরাজয় বাংলাদেশ এবং ডাইনামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠান। আমরা এতক্ষণ ছিলাম সাম্প্রতিক ভাবনা পর্বে, এবারে যাব আবৃত্তি পর্বে। আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট আবৃত্তি শিল্পী মিতা আফরোজ। কেমন আছেন মিতা? আছি, খুব ভালো আছি। স্বাধীনতার মাস, আমরা সবসময় স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় শিল্পী, কবি, সাহিত্যিকদের ভূমিকা অগ্রগণ্য বিবেচনা করি এবং সেক্ষেত্রে কবিতা তো একটা বড় উপাদান আমাদের কাছে। আপনি আজকে কোন কবিতাটি পড়বেন? আমি আজ আমাদের খুব প্রিয় কবি শামসুর রহমানের তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। পড়েন। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। তুমি আসবে বলে হে স্বাধীনতা, সাকিনা বিবির কপাল ভাঙল, শিথির সিঁদুর মুছে গেল হরিদাসী। তুমি আসবে বলে হে স্বাধীনতা, শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে। তুমি আসবে বলে হে স্বাধীনতা, ছাত্রাবাস বস্তি উজাড় হলো, রিকোয়েললেস রাইফেল আর মেশিন গান খই ফোটালো যত্রতত্র। তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম, তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্তবিতার ভগ্ন স্তূপে দাঁড়িয়ে একটা নার্তনাদ করলো একটা কুকুর। তুমি আসবে বলে হে স্বাধীনতা, অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের উপর। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গা, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। স্বাধীনতা, তোমার জন্যে এক থুথুরে বুড়ো উদাস দাওয়ায় বসে আছেন, তার চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলোর ঝিলিক, বাতাসে নড়ছে চুল। স্বাধীনতা, তোমার জন্যে মোল্লাবাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে নরপরে খুঁটি ধরে দগ্ধ ঘরে। স্বাধীনতা, তোমার জন্যে হাড্ডিসার এক অনাথ কিশোরী শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে। তোমার জন্যে সগির আলী শাহবাজপুরের সেই জোয়ান কৃষক, কেষ্টদাস জেলেপাড়ার সবচেয়ে সাহসী লোকটা, মতলব মিয়া মেঘনা নদীর দক্ষ মাঝি, গাজী গাজী বলে যে নৌকো চালায় উদ্দাম ছড়ে, রুস্তম শেখ ঢাকার রিকশাওয়ালা, যার ফুসফুস এখন পোকার দখলে, আর রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ, যার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে। সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্যে হে স্বাধীনতা,
পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে নতুন নিশান উড়িয়ে দামামা বাজিয়ে দিগ্বি দিক এই বাংলায় তোমাকে আসতেই হবে। হে স্বাধীনতা, তোমাকে আসতেই হবে। সুপ্রিয় সুধী, আপনারা দেখছেন এটিএন বাংলার অপরাজেয় বাংলাদেশ এবং ডাইনামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠান। আমরা এতক্ষণ ছিলাম আবৃত্তি পর্বে, এবারে যাব ভালোবাসার রং পর্বে। পর্বে উপস্থিত আছেন আমাদের দেশের বিশিষ্ট সমাজসেবী, রাজনীতিক, জাসাস কেন্দ্রীয় কমিটির সম্মানিত সহসভাপতি, আমাদের সকলের প্রিয় ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাকির হোসেন। কথা বলছি তার সঙ্গে। কেমন আছেন আপনি? আছি ভালো, আপনি ভালো আছেন? ভালো আছি। আপনি জানেন যে একটা সাংস্কৃতিক আগ্রাসন স্বাধীনতা পরবর্তী কাল থেকে কিন্তু আমাদের দেশে চলছে। খুব আমি বলবো যে অন্তঃস্রোতের মতো ছিল, এখন সেটা প্রকট হয়ে উঠেছে। সাংস্কৃতিক আগ্রাসন একটা দেশ, উন্নয়নশীল দেশের ক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে একটা উপনিবেশ তৈরি করে ফেলে। তারা সংস্কৃতির ভেতর দিয়েই একটা উপনিবেশ তৈরি করে। তো আপনি একজন সচেতন সাংস্কৃতিক কর্মী হিসাবে এই উপনিবেশের বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে চান এবং কিভাবে আপনারা এগুতে চান? আমাদের দেশে অনেক দিন থেকেই ভারতীয় এবং পশ্চিমা সংস্কৃতি আমাদের দেশের মানুষকে গ্রাস করে ফেলছে। বিশেষ করে আমাদের দেশের শিশুরা এবং মা বোনেরা টিভির সামনে বেশি সময় দেন, যে কারণে দেখা যাচ্ছে যে এই ভিনদেশি সাংস্কৃতিক যে আগ্রাসন, সেটা আমাদের দেশের শিশুদের উপরে এবং মা বোনদের উপরে বেশি প্রভাব ফেলছে। এর ফলে আমাদের শিশুরা সঠিকভাবে মানে যে নতুন প্রজন্ম আসছে সেটা আমাদের দেশের সংস্কৃতির সাথে তারা ওইভাবে গড়ে উঠছে না। আবার আমাদের মা বোনদের মধ্যেও একটা সমস্যা তৈরি হচ্ছে, তারা অন্য দেশের সংস্কৃতিতে যেমন অভ্যস্ত হয়ে যাচ্ছে এবং সেখানে দেখা যায় যে আমরা যেমন আমাদের দেশে সব ভাই বোন, দাদা দাদি একটা যৌথ পরিবারের মধ্যে বসবাস করি, কিন্তু ইন্ডিয়ান সংস্কৃতি বা ভারতীয় সংস্কৃতি, আবার আপনি পশ্চিমা সংস্কৃতিও বলতে পারেন, সেইটা ফলো করতে গিয়ে আমাদের দেশে দেখা যাচ্ছে এই যৌথ পরিবার প্রথাটা ভেঙে যাচ্ছে এবং নানা রকম সমাজে কলহ, বিদ্রোহ এগুলো দেখা দিচ্ছে, বিপর্যয় দেখা দিচ্ছে, সংসারে আসছে। আর এটা প্রতিরোধ করার জন্য অবশ্যই আমাদেরকে বেশি বেশি আমাদের দেশীয় সংস্কৃতি চর্চা করতে হবে। আমাদের আগামী প্রজন্মটাকে তুলে ধরতে হবে জনগণের সামনে। আবার আমাদের শিশুদেরকে আমরা সঠিকভাবে গাইডলাইন দিয়ে তাদেরকে প্রপারলি তাদেরকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার চাচ্ছে যে একটা সংস্কার নানা ক্ষেত্রে, কিন্তু সংস্কার কতটা হচ্ছে বলে আপনি মনে করেন? হ্যাঁ, সংস্কার তো করতেই হবে, কারণ বিগত আওয়ামী সরকার 16 বছরে দেশের যে অবস্থা করে ফেলছে, প্রত্যেকটা ক্ষেত্রে দলীয়করণ, নানাবিধ সমস্যা তারা তৈরি করে রেখে গেছে। সেই অবস্থা থেকে বের হতে হবে আমাদেরকে, সেটার জন্য সংস্কার প্রয়োজন। কিন্তু এই 16 বছরের যে সমস্যা, আপনি রাতারাতি এটা কিন্তু সমাধান করতে পারবেন না, ইট উইল টেক টাইম। তো আমাদেরকে দেশের মানুষকে ধৈর্য ধরতে হবে, এই সরকারকে আরও কিছুটা সময় দিতে হবে যেন তারা সুন্দরভাবে সংস্কারগুলো শেষ করেই একটা জাতীয় নির্বাচনের দিকে যেতে পারে। জাকির সাহেব, আপনি জানেন যে বিগত সরকারের সময় অসংখ্য শিল্পী সাহিত্যিকরা একটা অলিখিত কালো তালিকার মধ্যে ছিল। বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে ডাকা হতো না, তাদের বই কেনা হতো না, তাদের গান গাইতে দেওয়া হতো না। এই যে একটা বিধি নিষেধ তৈরি করা হয়েছিল, কালাকানুন, গত 17 বছর ধরে চলেছে। একজন সাংস্কৃতিক কর্মী হিসাবে এটাকে আপনারা ক্ষমতায় গেলে আপনারা কি করবেন? আমরা তো যখন ক্ষমতায় আসবো, নিশ্চয়ই আওয়ামী লীগের সাথে বিএনপির একটা বিশাল একটা পার্থক্য রয়েছে। আমাদের মন মানসিকতা আওয়ামী লীগের মতো এত নিম্নমানের না, আমরা অনেক উদার মনের। আমরা নিশ্চিতভাবে আমি বলতে পারি গুণী শিল্পীরা, অবশ্যই গুণী যারা ভালো শিল্পী, তারা যে দলেরই হোক না কেন, তারা সুযোগ পাবে, সব সময় পাবে। অসাধারণ বললেন আপনি, অনেক ধন্যবাদ। এই ঔদার্য, বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের রাজনৈতিক অবস্থার পরিবর্তন ঘটাক, সংস্কার হোক, সেটা আমরা প্রত্যাশা করি। এটিএন বাংলাকে অনেক ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এটিএন বাংলার অপরাজেয় বাংলাদেশ এবং ডাইনামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠান। আমরা এতক্ষণ ছিলাম ভালোবাসার রং পর্বে, এবারে যাব জানা অজানা পর্বে।
এই পর্বে উপস্থিত আছেন আমাদের দেশের বিশিষ্ট সমাজসেবী, ব্যবসায়ী এবং রাজনীতিক, আমাদের সকলের প্রিয় জনাব নাজমুল হাসান। কথা বলছি তার সঙ্গে। নাজমুল ভাই, আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমরা জানি যে প্রতি বছরই শীতে আপনি আপনার সংগঠনের পক্ষ থেকে, তারপরে আপনার অফিসের পক্ষ থেকে আপনি সবসময় দরিদ্র জনগোষ্ঠীর জন্য শীতের বস্ত্র বিতরণ করেন। এবার কি অবস্থা? শীত এসে গেছে। আমার প্রতিষ্ঠান, আপনারা জানেন যে আমার একটা ফাউন্ডেশন রয়েছে, নাজমুল আয়ন ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতিবারই আমি শীতার্ত মানুষের পাশে থাকি, তাদেরকে সেবা দিয়ে থাকি। তো এবারও তার ব্যতিক্রম নয়। আমরা গত বছর প্রায় 5,000 কম্বল বিতরণ করেছিলাম। তো এবারও সেরকম পরিকল্পনা রয়েছে যাতে আমরা শীতার্ত মানুষের পাশে থাকতে পারি আমাদের এই সেবা দিয়ে। আপনি জানেন যে এখন অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার কর্মসূচিতে হাত দিয়েছে, নানা রকম কাজ চলছে। এর মধ্যে আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী দেশের সঙ্গে আমাদের সম্পর্কের একটা টানাপোড়েন শুরু হয়ে গেছে, পতাকা অবমাননা, পাশাপাশি আমরা দেখছি অ্যাম্বাসিগুলোতে নানা রকম আক্রমণ। এটা অনাকাঙ্ক্ষিত। আমাদের সবসময় ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক খুব ভালো, বিশেষ করে স্বাস্থ্যগত ব্যাপারে, তারপরে আপনার সাংস্কৃতিক ব্যাপারে আমাদের সম্পর্ক খুব ভালো। হঠাৎ করে এই যে সম্পর্কের অবনতি হলো, এটাকে আমরা কিভাবে দেখব এবং কিভাবে আমরা এটা আবার পুনরুদ্ধার করে একটা সৎ প্রতিবেশী সুলভ সম্পর্কে যেতে পারি? আমরা চাই আমাদের প্রতিবেশীর সাথে সম্পর্ক উন্নয়ন ঘটাতে আমরা চাই। তো এই ক্ষেত্রে আমার বিশ্বাস যে আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান, যিনি শান্তিতে নোবেল বিজয়ী প্রফেসর ইউনূস স্যার, ওনার বিচক্ষণতা দিয়ে, ওনার কূটনৈতিক তৎপরতার মাধ্যমে এই সমস্যার সমাধান করবেন এবং প্রতিবেশীদের সাথে একটি সুন্দর সম্পর্ক ঘটাবেন, এইটা আমার বিশ্বাস। এবং একটা বাণিজ্যিক ভারসাম্য নিশ্চয়ই একটা বাণিজ্যিক ভারসাম্য নিয়ে আসবে। আপনি জানেন যে উন্নয়নের কথা বলা হচ্ছে, সংস্কারের কথা বলা হচ্ছে, কিন্তু দুর্নীতির যে জায়গা, দুর্নীতি যদি এরকম অব্যাহত থাকে তাহলে তো পারা যাবে না। তো দুর্নীতি কিভাবে রোধ করে আমরা উন্নয়নের দিকে যেতে পারি? যে কোনো দেশের উন্নয়নের প্রধান অন্তরাল হচ্ছে দুর্নীতি। তো এই দুর্নীতিকে কঠোর হস্তে দমন করতে হবে। আমাদের বর্তমান সরকারের উচিত হবে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিকে অনুসরণ করা। তো দুর্নীতিকে থেকে মুক্ত হওয়ার জন্য কিছু বিষয় অবলম্বন করা উচিত। নাম্বার 1, যে আমাদেরকে পারিবারিক শিক্ষা এবং ধর্মীয় মূল্যবোধকে জাগ্রত করতে হবে এবং পারিবারিক জীবনে এবং সমাজ জীবনে দুর্নীতিবাজকে হেয় প্রতিপন্ন করতে হবে। নাম্বার 2, যেরকম আগে আমরা দেখতাম যে ঘুষখোরদের সঙ্গে বিয়ে দিত না, এরকম সামাজিক যে একটা প্রতিবন্ধকতা দুর্নীতিবাজদের সাথে, সেটা তৈরি করতে হবে। সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে এবং আপনার দুর্নীতি বন্ধে কঠোর আইন প্রয়োগ করতে হবে। আমাদের দুর্নীতি দমন কমিশন রয়েছে, সেটা সংস্কার করে এটাকে শক্তিশালী একটা কমিশনে পরিণত করতে হবে। আসলে সর্ষে যে ভূত ছাড়াতে হবে এবং আমাদের দুর্নীতি দমন কমিশনকে একটি শক্তিশালী কমিশন হিসেবে গড়ে তুলে এবং দুর্নীতির যে আইনগুলো রয়েছে, আইনগুলো প্রকৃত প্রয়োগ করতে হবে এবং দুর্নীতিবাজকে শাস্তির আওতায় আনতে হবে। এবং আমাদের গণমাধ্যম একটা ভূমিকা রয়েছে দুর্নীতির বিরুদ্ধে। এই গণমাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে বিভিন্ন ক্যাম্পেইন চালু করতে হবে এবং এটা অব্যাহত রাখতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। ATN বাংলা দর্শকদেরও ধন্যবাদ। শুধু দর্শক, আপনারা দেখছেন ATN বাংলার অপরাজেয় বাংলাদেশ এবং ডাইনামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠান। আমরা এতক্ষণ ছিলাম জানা অজানা পর্বে, এবারে যাব নৃত্য পর্বে। বাঁশরিয়া ঢোলক বাজাও ঢুলি ভাই, বাজাও বাঁশি বাঁশরিয়া ঢোলক বাজাও ঢুলি ভাই, তাক ধিনা ধিন ধিন বাজাও, তাক ধিনা ধিন ধিন, মন ভরিয়া যায় রে আজি। নতুন ধানের
সৌরভে আজকে মোদের নবান্নেরই উৎসবে তাক ধিনা ধিন ধিন বাজাও তাক ধিনা ধিন ধিন ধানের গোলা ভৈরা চাষি আনন্দে গান গায় নায়রীদের সঙ্গে লইয়া পিঠা পায়েস খায় আনন্দে রাজবান্ডাই কাছে হাত ধইরা নাচো সবে আজকে মোদের নবান্নেরই উৎসবে তাক ধিনা ধিন ধিন বাজাও তাক ধিনা ধিন ধিন বাজাও বাঁশি বাঁশরিয়া ঢোলক বাজাও ঢুলি ভাই তাক ধিনা ধিন ধিন বাজাও তাক ধিনা ধিন ধিন মাছে পৌষ মেলা কই রে তোরা কই পুতুল নাচার নাগর দোলায় দেখো রে হইচই শালি ধানের চিড়া মুড়ি কিনবি যদি আয় তবে আজকে মোদের নবান্নেরই উৎসবে তাক ধিনা ধিন ধিন বাজাও তাক ধিনা ধিন ধিন বাজাও বাঁশি বাঁশরিয়া ঢোলক বাজাও ঢুলি ভাই তাক ধিনা ধিন ধিন বাজাও তাক ধিনা ধিন ধিন তাক ধিনা ধিন ধিন বাজাও তাক ধিনা ধিন ধিন তাক ধিনা ধিন ধিন বাজাও তাক ধিনা ধিন ধিন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এটিএন বাংলার অপরাজেয় বাংলাদেশ এবং ডাইনামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠান। দেখতে দেখতে অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা ভালোবাসা দিয়ে জয় করতে চাই আমাদের জীবনকে, আমাদের সমাজকে, আমাদের রাষ্ট্রকে। যত অন্ধকার আসুক, যত দুঃসময় আসুক, আমরা এগোবো। আমাদের জাতির যে ইতিহাস এবং ঐতিহ্য সে কথাই বলে। আমরা সেই নজরুলের বাণী দিয়ে শেষ করতে চাই। বলবীর চির উন্নত মম শির, শির নেহারি আমারই নত শিরই শিখর হিমাদ্রির। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।